আজকে আমি যে ভিডিওটা করতে যাচ্ছি সেটা হলো পর্যায় সারণীর কতগুলো পর্যাবৃত্ত ধর্ম আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধর্ম হলো সেটা হলো আয়নীকরণ বিভব। এই আয়নীকরণ বিভব এই ভিডিওটি তোমরা দেখবে বাড়িতে অবসর সময়ে, যদি ভালো লাগে তবে আমার শ্রম সার্থক হবে বলে আমি মনে করি। তো আমি আজকে আলোচনা করব আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভব যেটাকে বলা হচ্ছে আয়োনাইজেশন পটেনশিয়াল, সংক্ষেপে আইপি। আয়োনাইজেশন পটেনশিয়াল। আয়োনাইজেশন পটেনশিয়ালে প্রাথমিক যে ধারণাটা হইল মৌলটা গ্যাসীয় অবস্থায় থাকবে। গ্যাসীয় অবস্থায় একটা আইসোলেটেড এলিমেন্ট তার বহিস্থ কক্ষপথ থেকে একটা এলিমেন্ট আমরা চিন্তা করি, এই বহিস্থ কক্ষপথ ইলেকট্রনটা একটা গ্যাসীয় অবস্থায়। এখন এই কিছু শক্তি শোষণ করবে, শোষণ করার পর এই ইলেকট্রনটা তখন আমরা অসীম দূরত্বে নিয়ে যাব। নিয়ে গেলে এই পরমাণুটা তখন ধনাত্মক গ্যাসীয় ক্যাটায়নে রূপান্তর হবে। তখন এই শক্তিটা যে শোষণ করেছে ইলেকট্রন অসীম দূরত্বে নিয়ে গেল, তার মানে অসীম দূরত্ব নিয়ে বোঝাচ্ছে এখানে যেখানে নিউক্লিয়াস তার ইলেকট্রনটাকে আর তার নিজের আয়ত্তে রাখতে পারতেছে না, এটি হলো অসীম দূরত্ব। তো আমরা এই জন্য বলা হয় যে আয়োনাইজেশন বা আয়নীকরণ বিভব হলো গ্যাসীয় অবস্থায় কোনো মৌল তার বহিস্থ কক্ষপথে 1 মোল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় এবং মৌলটি তৎসঙ্গে ধনাত্মক গ্যাসীয় ক্যাটায়নে রূপান্তরিত হয়, এটাকে বলা হয় আয়নীকরণ বিভব। আয়নীকরণ বিভবের জন্য শর্ত হলো মৌলটা গ্যাসীয় থাকতে হবে এবং ইলেকট্রনটা বহিস্থ কক্ষপথে থাকতে হবে এবং শক্তি শোষণ করে ইলেকট্রনটা অপসারণ করবে। শক্তি শোষণ করবে এই জন্য কারণ বোর বলছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে শক্তি শোষণ করতে হয়। তাহলে এখানে ডেল এইচ অর্থাৎ চেঞ্জ অফ এনথালপি হবে পজিটিভ, অর্থাৎ তাপহারী এন্ডোথার্মিক রিয়াকশন। তাহলে আমরা লিখতে পারি একটা ইলেকট্রন অপসারণ হইল, এটা প্রথম আয়োনাইজেশন পটেনশিয়াল এবং তার শক্তিটা হইল তাপহারী বিক্রিয়া, তাপহারী অর্থাৎ এন্ডোথার্মিক প্রসেস, তাপহারী প্রক্রিয়া। যেমন লিথিয়ামের তার গঠন হচ্ছে এটা গ্যাসীয় অবস্থায়। এর সর্ববহিস্থ কক্ষপথে অর্থাৎ এই ইলেকট্রনটা অপসারণ করে প্রথম আয়োনাইজেশন পটেনশিয়ালে লিথিয়াম তখন ধনাত্মক গ্যাসীয় ক্যাটায়নে রূপান্তরিত হয়। তখন তার গঠনটা দাঁড়ায় 1s2 2s0 এবং এইটাতে যে শক্তি তার লাগে সেটা হলো প্লাস 220 কিলো জুল পার মোল। এ কথা মানে হলো লিথিয়াম গ্যাসীয় অবস্থায় স্বাভাবিক অবস্থা থেকে তার বহিস্থ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে প্রতি মোলে 520 কিলো জুল শক্তি শোষণ করবে। অর্থাৎ লিথিয়ামের বহিস্থ কক্ষপথে ইলেকট্রনটা অপসারণ করে তার ধনাত্মক ক্যাটায়নে রূপান্তর করতে 520 কিলো জুল প্রতি মোলে লাগবে। অনুরূপভাবে সোডিয়াম গ্যাসীয় অবস্থায় 11, যার গঠনটা হলো 1s2 2s2 2p6 3s1
এই বহিস্থ কক্ষপথে এই ইলেকট্রনটা অর্থাৎ 3 নম্বর শক্তি স্তরে তার ইলেকট্রনটা আছে। এই ইলেকট্রনটা অপসারণ করতে তৎসঙ্গে সোডিয়াম গ্যাসীয় ক্যাটায়নে রূপান্তর হবে এবং তার যে পরিমাণ শক্তি শোষণ করবে সেটা হচ্ছে 496 কিলোজুল পার মোল। তখন তার গঠনটা দাঁড়াবে 1s2 2s2 2p6 3s0, অর্থাৎ তার শক্তি স্তর একটা কমে গেল, অর্থাৎ নিউক্লিয়াসের চার্জ সম্পূর্ণ পরমাণুটাতে প্রাধান্য বিস্তার করল। আমরা জানি যখন কোনো মৌল ইলেকট্রন অপসারণ করবে তখন নিউক্লিয়াসের চার্জ তার উপর প্রভাবিত হবে, অর্থাৎ মৌলটি ধনাত্মক চার্জে চার্জিত হবে। এই হলো আয়নীকরণ বিভবের প্রাথমিক আলোচনা। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম 12 1s2 2s2 2p6 3s2 এর বহিস্থ কক্ষপথে একটি ইলেকট্রন অপসারণ করতে তখন ম্যাগনেসিয়াম এটাও গ্যাসীয় অবস্থায় ধনাত্মক 1 আয়ন, তখন তার দাঁড়ালো 3s1 এবং তার যে শক্তি শোষণ করলো সেটা হলো 737 কিলোজুল পার মোল। এখন আবার এই ম্যাগনেসিয়াম দ্বিতীয় আয়নীকরণে আবার একটা ইলেকট্রন অপসারণ করলো, তখন ম্যাগনেসিয়াম 2 পজিটিভ, তখন তার গঠন দাঁড়ালো 3s0 এবং তার যে শক্তি শোষণ করলো সেটা হলো প্লাস এত কিলোজুল পার মোল। এ কথার মানে হলো এই, ম্যাগনেসিয়াম প্রথম আয়নীকরণ বিভবে যে শক্তি লাগলো দ্বিতীয় আয়নীকরণ বিভবে তার শক্তি বেশি লাগলো। তাহলে এ কথা আমরা বলতে পারি প্রথম আয়নীকরণ বিভব এর মান বেশি হবে দ্বিতীয় আয়নীকরণ বিভবে, অনুরূপভাবে তৃতীয় আয়নীকরণ বিভব, অনুরূপভাবে চতুর্থ আয়নীকরণ বিভব বেশি হবে। এর কারণ হইল যখনই প্রথম আয়নীকরণ বিভব হওয়ার পর মৌলটা ধনাত্মক চার্জে চার্জিত হলো তখন তার উপরে নিউক্লিয়ার ইফেক্টিভ চার্জ ডেভেলপ করলো। এই নিউক্লিয়ার ইফেক্টিভ চার্জের দরুন আমরা দ্বিতীয় আয়নীকরণ ও তৃতীয় আয়নীকরণ এবং চতুর্থ আয়নীকরণ শক্তি ক্রমান্বয়ে বাড়তে থাকবে। যেমন ম্যাগনেসিয়ামের এখানে প্রথম আয়নীকরণ শক্তি লাগছিল 737 কিলোজুল প্রতি মোলে লাগছিল, দ্বিতীয় আয়নীকরণে তা লাগলো 1450 কিলোজুল পার মোল। অথচ এই ম্যাগনেসিয়াম দ্বিতীয় ডি পজিটিভ ডাই ক্যাটায়ন নেই, বেশি স্থিতিশীল লাভ করে। ম্যাগনেসিয়াম ধনাত্মক 1 স্থিতিশীল হয় না, ম্যাগনেসিয়াম ধনাত্মক 2 বেশি স্থিতিশীল, যদিও তার দ্বিতীয় আয়নীকরণে বেশি শক্তি লাগে, কিন্তু প্রথম আয়নীকরণের শক্তি কম লাগলেও এটা স্থিতিশীলতা তার কম। কারণ 2 নম্বর গ্রুপের মৌলগুলো এরা সবাই ns2 এবং এদের বহিস্থ কক্ষপথে 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন অর্থাৎ তাদের জারণ সংখ্যা ধনাত্মক 2, কাজেই এই ধনাত্মক 2 তাদের স্টেবল স্থিতিশীল লাভ করে। তাহলে আমরা বলতে পারি আয়নীকরণ বিভব হইল প্রথম শর্ত হলো মৌলটি গ্যাসীয় অবস্থা থাকবে এবং বহিস্থ কক্ষপথে ইলেকট্রন এক মল ইলেকট্রন অপসারণ করবে। এই ইলেকট্রন অপসারণ করতে গিয়ে তার শক্তি শোষণ করতে হবে, অর্থাৎ প্রসেসটা হবে তাপহারী বিক্রিয়া এবং মৌলটা পরবর্তীতে গ্যাসীয় ক্যাটায়নে রূপান্তর হবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়োনাইজেশন পটেনশিয়াল। এই আয়োনাইজেশন পটেনশিয়াল একটি পর্যাবৃত্ত ধর্ম। আয়নাইজেশন প্রথম আয়নীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় আয়নীকরণ, তৃতীয়, চতুর্থ অনুরূপ আয়নীকরণ বিভব এর মান বেশি হবে, কারণ যতই তার ইলেকট্রন অপসারণ করবে ততই তার নিউক্লিয়ার ইফেক্টিভ চার্জ ডেভেলপ করবে। এই জন্য প্রথম আয়নীকরণের তুলনায় দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি, তৃতীয়তে আরও বেশি, চতুর্থতে আরও বেশি। অথচ ম্যাগনেসিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি হলেও ম্যাগনেসিয়াম দ্বিধনাত্মক বেশি স্থায়িত্ব লাভ করে, কারণ 2a গ্রুপের মৌলগুলো তারা স্থায়ী জারণ সংখ্যা হলো +2। এই গেল আয়নীকরণ বিভবের প্রাথমিক আলোচনা। এখন আমরা এই আয়নীকরণ বিভব কতগুলো বিষয়ের উপর নির্ভরশীল, সেই বিষয়গুলো হলো আয়নীকরণ বিষয় কতগুলো বিষয়কে প্রভাবিত করে
সেগুলো হলো এক নাম্বার শ্রেণীভিত্তিক আলোচনা, অর্থাৎ যখন বাম থেকে আমরা যখন উপর থেকে নিচে আসব তখন মৌলগুলোর আয়নিকরণ বিভবের কি অবস্থা হবে। দ্বিতীয়, পর্যায়ভিত্তিক, অর্থাৎ আমরা যখন বাম থেকে ডানে যাব তখন মৌলগুলোর আয়নিকরণ বিভব কিরকম তার মানটা হবে। 3 নম্বর হইল পরমাণুর আকার, সাইজ অফ অ্যাটম। 4 নম্বর হলো প্রভাবিত করে আচ্ছাদন প্রভাব, অর্থাৎ শেলভিং ইফেক্ট। 5 নম্বর হইল প্রধান কোয়ান্টাম সংখ্যা। 6 নম্বর হইল উপশক্তি স্তর অর্ধপূর্ণ ও পূর্ণ অবস্থা, অর্থাৎ এই বিষয়গুলো আয়নিকরণ বিভবকে প্রভাবিত করে। প্রথমটা হলো শ্রেণীভিত্তিক, অর্থাৎ পর্যায়সারণী উপর থেকে নিচে আসলে মৌলগুলোর আয়নিকরণ শক্তির কীরকম অবস্থা দাঁড়াবে। তো পরীক্ষা করে দেখা গেছে উপর থেকে নিচে মৌলগুলো উপর থেকে নিচে, যেমন 1 নম্বর গ্রুপে মৌলগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের আয়নিকরণ বিভব যথাক্রমে 520, 496, 418, 403, 376, অর্থাৎ তার আয়নিকরণ বিভব আস্তে আস্তে কমতে থাকে। এর কারণ হইল মৌলগুলো যত উপর থেকে নিচে আসবে, এটা হলো 2 নম্বর গ্রুপের মৌল, 3 নম্বর, 4 নম্বর, 5 এবং 6 নম্বর, অর্থাৎ এর গঠন 2n², 2n, 3n, 3s2, 2s2, 3s2, 4s2, 5s2, 6s2। এ কথা মানে হলো মৌলগুলো যত নিচ থেকে উপরে আসা যাবে তত তার প্রধান কোয়ান্টাম সংখ্যা বৃদ্ধি পাবে এবং নিউক্লিয়াস থেকে বহিস্থ কক্ষপথে সেল ইলেকট্রনটা দূরত্ব বেড়ে যাবে এবং নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ কমে যাবে। সুতরাং তাদের আয়নিকরণ বিভব আস্তে আস্তে কমতে থাকবে। ওকে ওর ব্যবস্থা